প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে। তো আমরা আজকে লেকচারের শুরুতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, গত লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এবং আপেক্ষিক আর্দ্রতা কোন সমীকরণ দিয়ে আমরা মেজার করতে পারি। সেটার একটা গুরুত্বপূর্ণ সমীকরণ আমি এখানে অলরেডি লিখেছি, সেটা হচ্ছে আর দ্যাট ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তো ছোট হাতের এফ কে বলা হয় শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফটাকে বলা হয় বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তার মানে এই ছোট হাতের এফ আর ক্যাপিটাল এফ কিন্তু তাপমাত্রা না, সেটা কি যে তোমার শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইন্ডিকেট করে এই ছোট হাতের এফ আর ক্যাপিটাল এফ। ছোট হাতের এফটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফটা হচ্ছে বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, তাহলে আমরা যদি দুটি জলীয় বাষ্পের চাপ আমরা জানতে পারি, তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করে আমরা কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা মেজার করতে পারি। যেমন আমি যদি বলি যে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা ধরো ক্যালকুলেশন করে এলো ধরো 80%, তো বলো তো কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 80%, এর অর্থ কি বলো তো দেখি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প থাকার কথা তার 100 ভাগের কত ভাগ জলীয় বাষ্প ওখানে উপস্থিত আছে? 80 ভাগ। এটাই হচ্ছে এর অর্থ। তো পরীক্ষায় 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। তো পরীক্ষায় 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে যদি পরীক্ষা আসে যে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা এত পার্সেন্ট বলতে কি বোঝো, তাহলে এই আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা আগে দিতে হবে, তার জন্য 1 মার্ক পাবে। আর এই 80% বলতে কি বোঝো সেটা বললে আরেক মার্ক পাবে, তাহলে টোটাল 2 মার্ক পাবে এই অনুধাবনমূলক প্রশ্নে। তার মানে অনুধাবনমূলক প্রশ্নের মাঝে কিন্তু ওই জ্ঞানমূলক ওই অংশটাও তোমার থাকবে। জ্ঞানমূলক আর অনুধাবন তুমি যেটা বুঝতে পেরেছো সেই সংজ্ঞা থেকে সেটা তোমাকে বলতে হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা কি ছিল? যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে মোট জলীয় বাষ্পের ভর, এর অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তাহলে এটা বললে 1 মার্ক পেয়ে যাবে। আর 80% বলতে কি বুঝো? তখন তোমরা বলবে যে কোন স্থান আপেক্ষিক আর্দ্রতা 80%, এর অর্থ হচ্ছে ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প থাকার কথা তার 80 ভাগ জলীয় বাষ্প ওই স্থানে, 100 ভাগের 80 ভাগ জলীয় বাষ্প ওই স্থানে উপস্থিত আছে। এটাই হচ্ছে এর অর্থ। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো যে আপেক্ষিক আর্দ্রতা সামথিং পার্সেন্ট বলতে কি বুঝো? এটা পরীক্ষায় 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, এটা একটু ভালো করে পড়বে। আচ্ছা, এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা কিভাবে মেজার করব? আমাদের দেশের যে আবহাওয়া অফিস আছে বা বিভিন্ন দেশের যে আবহাওয়া অফিস আছে তারা কিভাবে আপেক্ষিক আর্দ্রতাটা মেজার করে, এই যে সামথিং পার্সেন্ট, এই পার্সেন্টেজটা তারা কিভাবে মেজার করে? তো সেটা মেজার করার জন্য এখানে একটা যন্ত্র ইউজ করা হয়, সেই যন্ত্রটার নাম হচ্ছে শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটার। তার মানে যন্ত্রটার নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের সাহায্যে তাহলে আমরা কি মেজার করতে পারি? উত্তর হচ্ছে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা মেজার করতে পারি। এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে অনেক সময়। হাইগ্রোমিটারের সাহায্যে আমরা কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা মেজার করতে পারি। তো সেটা কিভাবে সেটাই এখন আমি একটু বলার চেষ্টা করব। তো এখানে নামে দেখো দুইটা কথা এসছে, একটা হচ্ছে শুষ্ক আর একটা হচ্ছে আর্দ্র। তো শুষ্ক বলতে কি বোঝায় আর আর্দ্র বলতে কি বোঝায়? শুষ্ক মানে কি শুকনো, আর আর্দ্র মানে কি ভেজা ভেজা থাকবে। তো এটা কেন নামকরণটা করা হয়েছে সেটা একটু ডান পাশের এই চিত্রটাতে একটু আসতে হবে তোমাদের। ডান পাশে আমরা একই আকৃতির দুটি থার্মোমিটার নিয়েছি। আমার ড্রয়িংটা অতটা ভালো হয় নাই, জাস্ট আমি বোঝানোর জন্য একটু ড্রয়িং করেছি এটা। তো এটা হচ্ছে একই আকৃতির দুটি থার্মোমিটার নিতে হবে। এই থার্মোমিটারের যে ভিতরে যে কালো যে অংশটা দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে পারদ। তো বলো তো পারদের ধর্ম কি? বলো তো তাপ, পারদ যদি তাপ গ্রহণ করে তাহলে পারদ কি হয়? প্রসারিত হয়। আর পারদ থেকে যদি আমরা তাপ শোষণ করে নিই তাহলে পারদ কি হবে? সংকুচিত হবে। তাহলে তোমার তাপমাত্রা অনুসারে এই যে ভিতরে যে পারদ আছে এই পারদটা তোমার এই গা বেয়ে কি হয়? প্রসারিত হয়। তো প্রসারিত হয়ে যে জায়গায় যাবে সেই যে জায়গায় গিয়ে স্থির হয়ে যাবে, ধরো এই পয়েন্টে এসে ধরো তোমার স্থির হয়েছে এই বরাবর এসে, তাহলে এই পয়েন্টে আবার স্কেলের গায়ে এই থার্মোমিটারের গায়ে স্কেল দাগাঙ্কিত করা আছে যে তোমার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ফারেনহাইট তাপমাত্রা, এগুলো কিন্তু দাগাঙ্কিত করা আছে। তাহলে সেখানে আমার দেখতে হবে যে কত দাগ পর্যন্ত গিয়েছে এবং সেই জায়গায় কি লেখা আছে, সেই অনুসারে আমরা তাপমাত্রা পেয়ে যাব। তাহলে পারদের ধর্ম হচ্ছে যে তোমার তাপ পেলে পারদ প্রসারিত হয়, মানে তাপ শোষণ করলে পারদ প্রসারিত হয়, আবার পারদ থেকে তাপ গ্রহণ করা হলে পারদ সংকুচিত হয়। ঠিক আছে। আচ্ছা, এখন এই বাম পাশে যে থার্মোমিটারটা, এই থার্মোমিটারটাকে বলা হচ্ছে শুষ্ক থার্মোমিটার বা শুষ্ক বাল্ব থার্মোমিটার। তো এই শুষ্ক বাল্ব থার্মোমিটার যে
তাপমাত্রাটা প্রদর্শন করবে, সেই তাপমাত্রাটাকে আমরা নামকরণ করলাম θ1°C, এবং এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে তোমার শুষ্ক বাল্বের যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে বায়ুর তাপমাত্রা। এটা একটু খাতায় লিখে রাখবে তোমরা, আমি লিখে দিচ্ছি এখানে। এই শুষ্ক বাল্বের তাপমাত্রাটাকে কোন তাপমাত্রা বলা হচ্ছে? পরিবেশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা প্রদর্শন করবে কে? এই শুষ্ক বাল্ব, শুষ্ক থার্মোমিটার যেটা, সেইটা। এখন এটা শুষ্ক কেন বলা হচ্ছে আর ডানেরটাকে ভিজা কেন বলা হচ্ছে? তার কারণটা হচ্ছে যে ডানের থার্মোমিটারে দেখো, ডান পাশে এই জায়গায় দেখো একটা মসলিন কাপড় জড়ানো আছে। থার্মোমিটার এখানে যে বাল্ব আছে, বাল্বের উপরে পারদটা থাকে, এখানে একটা বাল্ব থাকে। তো এই বাল্বের গায়ে দেখো মসলিন কাপড় জড়িয়ে, সেই কাপড়টার আবার এক প্রান্ত দেখো পানির পাত্রের মধ্যে ডুবানো আছে। খেয়াল করে দেখো, পানির পাত্রের মধ্যে ডুবানো আছে। এবং মসলিন কাপড়ের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ওই যে সলতে বা পোলতের মতো কাজ করে, মানে এটা পানি শোষণ করে নিবে এই মসলিন কাপড়টা। তো পানি শোষণ করে নিয়ে পানি কোথায় আসবে? এই থার্মোমিটার এই বাল্বের এই জায়গাটায় আসবে। আমি এটা আলাদা কালার নিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা আসবে, এই জায়গাটায়, এই জায়গাটায় আসবে। হ্যাঁ, এই পানি এই জায়গায় আসবে, এই কাপড়ের গা বেয়ে আস্তে আস্তে পানি এই জায়গায় আসবে। এবং এই পানি ওই জায়গায় গিয়ে কি হবে বলো তো? আমরা কি জানি পানি যে কোনো তাপমাত্রায় কি হয়? বাষ্পীভূত হয়। তাহলে তোমার পানি যখন এই মসলিন কাপড়ে গা বেয়ে এই পারদ থার্মোমিটারে এই বাল্বের এখানে আসবে, তখন পানি কি হবে? বাষ্পীভূত হবে। এখন পানি বাষ্পীভবনের জন্য কিছু তাপের প্রয়োজন হয়। এই তাপটা এই কোত্থেকে গৃহীত হবে? পানি কোত্থেকে গ্রহণ করবে? উত্তর হচ্ছে এই থার্মোমিটারের ভিতরে যে পারদ আছে, ওই পারদ থেকে ওই তাপটা গৃহীত হবে। তো বলতো, পারদ থেকে যদি তাপটা গৃহীত হয়, তাহলে পারদ কি প্রসারণ? তাহলে পারদের তাপমাত্রা কি হবে? কমে যাবে। পারদের তাপ কমে যাবে, তাহলে পারদ কি অনেক বেশি প্রসারণ হবে? প্রসারণ হবে নাকি সংকোচন হবে বলো? সংকোচন হবে। সংকোচন হবে। এবং এই ক্ষেত্রে খেয়াল করো, এই যে তোমার মসলিন কাপড়ের গা বেয়ে যে পানি এই থার্মোমিটারের বাল্বের এখানে যাচ্ছে, তাহলে এই থার্মোমিটারটার এই বাল্বটা সবসময় কি অবস্থায় থাকে বলো তো? ভেজা অবস্থায় থাকে, আর্দ্র অবস্থায় থাকে। এই জন্য তোমার এই ডান পার্শ্বের এই থার্মোমিটারটাকে বলা হচ্ছে তোমার আর্দ্র বাল্ব থার্মোমিটার বা আর্দ্র থার্মোমিটার আমরা বলবো। আর বাম পার্শ্বে যেটা আছে, সেটার গায়ে কিন্তু কোনো মসলিন কাপড় জড়ানো নাই এবং সেটা পানির মধ্যে, পাত্রের মধ্যে ডুবানো নাই। তাহলে এই যে বাম পাশে যে থার্মোমিটারটা, সেটাই হচ্ছে তোমার শুষ্ক বাল্ব থার্মোমিটার। তো শুষ্ক আর আর্দ্র যে নামকরণটা, এটা কি ক্লিয়ার হয়েছে তোমরা সবাই, যে কেন এটাকে শুষ্ক বলা হচ্ছে, কেন ডানেরটাকে আর্দ্র বলা হচ্ছে? আচ্ছা, এখন এই যে এই ডান পার্শ্বের এই যে মসলিন কাপড়ে গা বেয়ে যে পানি এখানে এসে যে বাষ্পীভূত হবে, তাহলে পানি বাষ্পীভূত হয়ে কোথায় যাবে বলো তো? পরিবেশে যাবে। এগুলো হচ্ছে জলীয় বাষ্পের কণা, পরিবেশে যাবে। এখন পানি বাষ্পায়নটা কেমন হবে? এই বাষ্পায়নটা কেমন হবে এটা আবার কার উপরে নির্ভর করবে বলো তো? বাষ্পায়ন যে হবে, এই বাষ্পায়নটা কি খুব দ্রুত হবে নাকি আস্তে আস্তে হবে? এটা কার উপরে ডিপেন্ড করবে? উত্তর হচ্ছে ওই এলাকার বায়ুতে। ধরো এই যে এটাই হচ্ছে, ধরো সেই এলাকা, আমি একটা এলাকা কল্পনা করলাম, এটা একটা এলাকা বা বায়ুমণ্ডল এটা। হ্যাঁ, তো এই এলাকার বায়ুতে যদি জলীয় বাষ্প অনেক বেশি থাকে, অলরেডি অনেক বেশি আছে, তাহলে এই থার্মোমিটারের গা থেকে যে মসলিন কাপড়ের গা বেয়ে যে পানি এখানে এসছে, সেই বাষ্পায়নটা কি অনেক বেশি হবে না কম হবে বলো তো? কম হবে তখন স্যার। কম হবে, কেননা অলরেডি ওই এলাকার বায়ুতে অনেক জলীয় বাষ্প আছে। তো অনেক জলীয় বাষ্প থাকা মানে কি? সেটা প্রায় সম্পৃক্ত অবস্থার দিকে আছে। তার মানে সম্পৃক্ত অবস্থার দিকে থাকা মানে কি? ওই স্থানটা কম জলীয় বাষ্প নিতে পারবে। ঠিক আছে, তার মানে কোনো একটা স্থানে অনেক জলীয় বাষ্প থাকার অর্থ হলো যে ওই স্থানটা সম্পৃক্ত অবস্থার দিকে প্রায় চলে গেছে। তার মানে কিছু জলীয় বাষ্প সে নিতে পারবে। ফলে এক্ষেত্রে বাষ্পায়নের হারটা কি হবে? কম হবে। আর যদি ওই এলাকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে, তাহলে কি হবে? এই থার্মোমিটারের বাল্ব থেকে যে পানিটা আসবে, পানির বাষ্পায়নটা কি হবে বলো? এখন অনেক দ্রুত হবে, অনেক বেশি হবে। কেন বেশি হবে? কেননা ওই এলাকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম, তার মানে অসম্পৃক্ত অবস্থায় আছে। অসম্পৃক্ত অবস্থায় থাকলে সেটা সম্পৃক্ত অবস্থায় আসতে চাইবে, ফলে সেই স্থানটা আরো জলীয় বাষ্প নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। তাহলে বাষ্পায়নের হারটা নির্ভর করবে কার উপরে? উত্তর হচ্ছে ওই এলাকার বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পের উপরে নির্ভর করবে বাষ্পায়নের হারটা কি দ্রুত হবে নাকি আস্তে আস্তে হবে। এই যে বাষ্পায়নের যে হারটার ব্যাপারটা বলা হলো, এইটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই, এটা আমাকে বলো। আচ্ছা, এখন তাহলে কি করা হলো? এই যে তোমার একটা শুষ্ক থার্মোমিটার আর একটা হচ্ছে আর্দ্র বা ভিজা থার্মোমিটার, এই দুটো থার্মোমিটারকে একটা কাঠের ফ্রেমের মধ্যে বসানো থাকে। তো বসানো হলে এটাই হচ্ছে এই যন্ত্রটা আর কি, হাইগ্রোমিটার যন্ত্রটা। এখন কি করব আমরা?
এই যন্ত্রটাকে আমরা যে স্থানের আপেক্ষিক আর্দ্রতা মেজার করব ওই স্থানে আমরা রেখে দিব। ওই স্থানে রেখে দিলে মোটামুটি সার্টেন টাইম পরে আমরা এই বাল্ব যেটা সেটা পরিবেশের তাপমাত্রা প্রদর্শন করে, ফলে সেই অনুসারে এই পারদটা কি হবে, ভিতরে প্রসারণ হবে। তো ধরো পারদটা প্রসারণ হয়ে কালো দাগ পর্যন্ত ধরো এলো, এই কালো দাগ পর্যন্ত এসছে। আর ডানের থার্মোমিটারের পারদের প্রসারণ কি এই বাম পাশে যে প্রসারণ যতটুকু হয়েছে ততটুকু পর্যন্ত হবে নাকি তার চেয়ে কম হবে বলো তো? স্যার তার চেয়ে কম হবে স্যার। তার চেয়ে কম হবে। কেন কম? তার চেয়ে কম হবে। কেন কম হবে? কেননা এই থার্মোমিটারের বাল্বটা অলওয়েজ ভিজা থাকে। ভিজা থাকার অর্থ হলো যে সেখান থেকে পানি বাষ্পীভূত হচ্ছে, আর বাষ্পায়নের জন্য কিছু তাপ গৃহীত হয়, সেটা পারদ থেকে গৃহীত হয়। ফলে বাম পাশে পারদের যে তাপমাত্রা থাকে, ডান পাশে পারদের তাপমাত্রা কিন্তু তার চেয়ে কম থাকে। তো পারদের তাপমাত্রা যদি কম হয় তাহলে সেটা কিছুটা সংকুচিত অবস্থায় থাকবে, আর বামেরটা বেশি প্রসারিত অবস্থায় থাকবে, কেননা বামেরটা হচ্ছে শুষ্ক। তাহলে এই যে ডানেরটা যে তাপমাত্রাটা প্রদর্শন করবে, এই তাপমাত্রাটাকে আমরা নামকরণ করলাম θ2°C। তাহলে আমি কি বললাম যে এই হাইগ্রোমিটার যন্ত্রটাকে আমরা যে স্থানে আপেক্ষিক আর্দ্রতা মেজার করবো সেই স্থানে রেখে দিব। তো রেখে দিলে কি হবে, সার্টেন টাইম পরে আমরা এই বাম পাশের থার্মোমিটার থেকে শুষ্ক বাল্বের তাপমাত্রা কত সেটা আমরা ওই থার্মোমিটার গা থেকে কত দেখে নিব, মেজার করতে হবে। আর আর্দ্র বাল্বের তাপমাত্রা কত সেটা আমরা এই থার্মোমিটার পারদের প্রসারণ যতটুকু হবে যতটুকু প্রসারণ হবে সেই জায়গায় যে লেখাটা আছে ওই বরাবর আমাদের কত ডিগ্রি সেলসিয়াস সেটা দেখে নিতে হবে। তাহলে আমরা এই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত? উত্তর হচ্ছে যে আমরা যে স্থানে আপেক্ষিক আর্দ্রতা মেজার করব ওই স্থানে আমরা এই যন্ত্রটাকে আমরা রেখে দিব। তো রেখে দেওয়ার মোটামুটি 1-2 মিনিট পরে আমরা কি করব, বাম পাশের থার্মোমিটার থেকে আমরা তাপমাত্রা মেজার করব যেটা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, আর ডান পাশের থার্মোমিটার তাপমাত্রা আমরা মেজার করব যেটা হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা। আর এই দুই তাপমাত্রাটা আমাদের রেকর্ড করতে হবে, তাপমাত্রাটা আমাদের লিখে নিতে হবে। তাহলে আমরা তাপমাত্রা পেয়ে গেলাম, এটা হচ্ছে θ1 = সামথিং ডিগ্রি সেলসিয়াস মান আমরা পেয়ে যাব। এটা হচ্ছে বায়ু তাপমাত্রা, আর একটা হচ্ছে তোমার θ2°C, এটাও আমরা সামথিং ডিগ্রি একটা মান আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুটা মান পাওয়ার পরে যেটা একটা সমীকরণ আছে, সেই সমীকরণটাকে বলা হয় গ্লেইসারের সমীকরণ। এটা একজন বিজ্ঞানীর নাম, উনি এটার উপরে অনেক গবেষণা করে এই সমীকরণটা আবিষ্কার করেছেন, গ্লেইসার। তো এই গ্লেইসারের সমীকরণের মাধ্যমে আমাদের শিশিরাঙ্কটা বের করতে হবে, গ্লেইসারের সমীকরণ। তো গ্লেইসারের সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট। এই সমীকরণ ব্যবহার করে আমরা কোন স্থানের শিশিরাঙ্ক কত সেই শিশিরাঙ্কটা আমরা বের করি। তো গ্লেইসারের সমীকরণটা হচ্ছে তোমার θ1 - θ = G × θ1 - θ2। তো θ1 আর θ2 সেটা কি অলরেডি আমরা জেনে গেছি। θ1 হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 হচ্ছে আর্দ্র বাল্বের তাপমাত্রা। আচ্ছা বলো তো θ1 আর θ2 এর মধ্যে রিলেশন কি হবে বলো তো? কে বড় হবে আর কে ছোট হবে বলো তো? θ1 বড় হবে স্যার, θ2 ছোট। স্বাভাবিক অবস্থায় অবশ্যই তোমার θ1টা সবসময় কি থাকবে, θ2-র চেয়ে বড় থাকবে। ঠিক আছে? θ1 এর মান, কেন এটা পরিবেশের তাপমাত্রা অনেক বেশি থাকবে, আর এটা হচ্ছে আর্দ্র, এটা ভিজা আছে, তাহলে এটা তাপমাত্রাটা পারদের প্রসারণটা কম থাকবে, পারদের প্রসারণ মানে সংকুচিত অবস্থায় থাকবে। তার মানে আর্দ্র বাল্বের তাপমাত্রা অলওয়েজ কম থাকবে শুষ্ক বাল্বের তাপমাত্রার চেয়ে, এটা মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে θ1 θ2 কি সেটা গ্লেইসার সমীকরণ থেকে আমাদের অলরেডি জানা হয়ে গেছে আগেই। এইখানে যে থেটাটা দেখা যাচ্ছে, এই থেটাটার নামই হচ্ছে তোমার শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় বলো তো? তাপমাত্রা। শিশিরাঙ্ক বলতে আমরা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করি, সেটা হচ্ছে তাপমাত্রা ইন্ডিকেট করে যে তাপমাত্রায় কোন স্থানের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়, সেই তাপমাত্রাটা হচ্ছে তোমার শিশিরাঙ্ক। তাহলে এই সমীকরণ, আর জিটাকে বলা হয় জি, এটা একটা তোমার উৎপাদক বা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রায় গ্লেইসার উৎপাদকের মান। শুষ্ক বাল্বের তাপমাত্রা মানে কোন তাপমাত্রা বলো? শুষ্ক বা শুকনো যেটা আর কি। শুষ্ক আমি একটু লিখে দিচ্ছি, এটা তোমরা অনেকে মনে রাখতে পারো না। শুষ্ক বাল্বের তাপমাত্রায় গ্লেইসার উৎপাদকের মান। ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট মান আছে বিভিন্ন তাপমাত্রায়, এই জি এর একটা কনস্ট্যান্ট মান আছে, তোমাদের মুখস্থ করতে হবে না, এটা অঙ্কে দেওয়া থাকে, এটা তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। এবং বিভিন্ন তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত সেটাও কিন্তু অঙ্কে দেওয়া থাকবে, কেননা আপেক্ষিক আর্দ্রতা বের করতে গেলে অবশ্যই তোমার সংশ্লিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের মান জানতে হবে। তাহলে শুষ্ক বাল্বের তাপমাত্রায় গ্লেইসার উৎপাদকের মান, ওইটা উৎপাদকের মান, এই জিটাকে বলা হচ্ছে। কোন বাল্বের তাপমাত্রায়? খেয়াল করো, শুষ্ক বাল্বের তাপমাত্রা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? যে θ1,
তাহলে θ1 জেনে গেলে আমরা কার মানটা পেয়ে যাবো, জি এর মানটা পেয়ে যাবো। দেখো আমি একটু নিচে গিয়ে একটু দেখিয়ে আসি তোমাদের। এই যে দেখো এখানে দেখো একটা ছক করা আছে, বিজ্ঞানী গ্লেইসার এই ছকটা উনি করেছেন। দেখো বিভিন্ন তাপমাত্রায় গ্লেইসার রাশির মান, গ্লেইসার উৎপাদকের মান। এই যে তোমার 4°C তাপমাত্রায় গ্লেইসার উৎপাদকের মান কত সেটা বলা আছে। দেখো এই যে 4°, 10°C তাপমাত্রায় জি এর মান কত, এইরকম যে কোনো তাপমাত্রায় জি এর মান কত এই মানগুলো এখানে বলা আছে। তোমাদের মুখস্থ করতে হবে না, এটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, আমরা একটু পরে অঙ্কে যাব। তাহলে বিভিন্ন তাপমাত্রায় গ্লেইসার রাশির মান কত, উৎপাদকের মান কত, সেটা তাপমাত্রার রেসপেক্টে এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে সেটা আমরা ওই শুষ্ক বাল্বের তাপমাত্রা কত, θ1টা কত, যদি θ1 20°C হয় তাহলে বলতো জি এর মান কত এখান থেকে বলতো। তাপমাত্রা যদি শুষ্ক বাল্বের তাপমাত্রা যদি 20°C হয় তাহলে জি এর মান কত ব্যবহার করব আমরা, দেখো 1.79। তাহলে আমরা এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রায় দেখো, তাহলে আমরা এই এই আর্দ্রতা মাপক যন্ত্র থেকে অলরেডি আমরা কার কার মান জেনে গেছি, একটা θ1 জেনে গেছি আর একটা θ2 জেনে গেছি। ঠিক আছে, তো θ1 আর θ2 মান আমরা এখানে অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই করব, θ1 θ2 মান অ্যাপ্লাই করব, আর θ1 এর তাপমাত্রা জি এর মান কত সেটা আমরা ছক থেকে দেখে নিব। তাহলে জি এর মানটা আমাদের জানা আছে। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আলটিমেট আমরা আসলে কি মেজার করতে পারি বলো? উত্তর হচ্ছে শিশিরাঙ্ক মেজার করতে পারি। শিশিরাঙ্ক, তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রাটাই আমাদের প্রয়োজন। তাহলে শিশিরাঙ্কের বায়ু তাপমাত্রা আমার জানা আছে θ1°C, আর আরেকটা আমরা বের করলাম, সেটা কি, সেটা হচ্ছে তোমার গ্লেইসার সমীকরণ ব্যবহার করে শিশিরাঙ্কের তাপমাত্রা কত সেটা আমরা বের করব। এবারে এই সংশ্লিষ্ট তাপমাত্রায় আমাদের আপেক্ষিক আর্দ্রতা মেজার করতে গেলে কিন্তু এই সমীকরণটা আসতে হবে, ছোট হাতের ক্যাপিটাল আর দ্যাট ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড ক্যাপিটাল এফ ইনটু 100%। তাহলে এই ছোট হাতের এফটা কি এখন বলো, অলরেডি বলা হয়ে গেছে, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ। আর ক্যাপিটাল এফটা কোন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ বলো তো, θ1 না θ2°, কোন তাপমাত্রায়? বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ। আর গ্লেইসার সমীকরণ ব্যবহার করে আমরা শিশিরাঙ্ক পেয়ে গেছি। তো সেই শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপটাই হচ্ছে ছোট হাতের এফ। তাহলে এই তাপমাত্রায় শিশিরাঙ্কের তাপমাত্রা আমাদের জানা হয়ে গেল, গ্লেইসার সমীকরণ ব্যবহার করে আমার বায়ু তাপমাত্রা জানা আছে। তো এই সংশ্লিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত সেটারও একটা ছক আছে, এটা রেনোর, বিজ্ঞানী রেনোর বাষ্প চাপের তালিকা আছে। এই যে বিভিন্ন তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত সেটা এখানে বলা আছে। তোমাদের এটা মুখস্থ করতে হবে না, এটা অঙ্কে দেওয়া থাকে। হ্যাঁ, এগুলো অঙ্কে দেওয়া থাকবে। তাহলে তোমার সেই তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা আমাদের জানা আছে, এই যে বের করেছি বায়ু তাপমাত্রা কত সেটা আমাদের জানা আছে। তাহলে এই ছক থেকে আমরা সেই সংশ্লিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত সেটা দেখে নিব। ওই জলীয় বাষ্পের চাপের মানটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, এই যে ক্যাপিটাল আর দ্যাট ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ বাই ক্যাপিটাল এফ, এই জায়গায় অ্যাপ্লাই করে 100 দ্বারা গুণ করলে আমরা এই যে এইরকম একটা আপেক্ষিক আর্দ্রতা আমরা পেয়ে যাবো, যে 80% আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাবো। তাহলে বুঝতে পেরেছে কিনা আমরা কিভাবে এই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা আপেক্ষিক আর্দ্রতা মেজার করতে পারি? তাহলে কিছুই না, যে স্থানে আপেক্ষিক আর্দ্রতা মেজার করবে এই যন্ত্রটাকে সেই স্থানে রেখে দিতে হবে। সার্টেন টাইম পরে আমরা সেই যন্ত্র থেকে θ1 আর θ2 মেজার করব। তো θ1 আর θ2 মেজার করে আমরা গ্লেইসার সমীকরণ ব্যবহার করে শিশিরাঙ্কের তাপমাত্রা মেজার করব। এবার এই সংশ্লিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত সেটা আমরা ছক থেকে দেখে নিয়ে এই আর্দ্রতার সমীকরণে আমরা অ্যাপ্লাই করলে আমরা আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাব। এই হচ্ছে আর্দ্রতা মাপক যন্ত্রের মূল কাজ। এখন দেখো এই বাম পাশে যে থার্মোমিটারটা আছে, এই থার্মোমিটারের রিডিংটা এই পর্যন্ত আছে, ধরো সে ফর এক্সাম্পল এই পর্যন্ত আছে, আর ডানেরটার এই পর্যন্ত আছে। তাহলে বলো তো দুটো থার্মোমিটার মাঝে একটা পাঠের পার্থক্য আছে না, বলো তো? Yes, sir. আচ্ছা বলো তো, এই পাঠের পার্থক্য যদি অনেক বেশি হয়, অনেক বেশি, তো অনেক বেশি মানে কি? তাহলে তোমার নিশ্চয় তোমার এটা তো পরিবেশের তাপমাত্রা প্রদর্শন করবে, ফলে সার্টেন একটা অবস্থানে গিয়ে তারা স্থির থাকবে। কিন্তু ডানেরটা কি হবে? ডানেরটা তাহলে এখানে পাঠের পার্থক্য বেশি হতে হলে অবশ্যই এই থার্মোমিটারের ডান পাশের থার্মোমিটারের পারদের প্রসারণ কি বেশি হবে না কম থাকতে হবে বলো তো? কম থাকতে হবে, অনেক কম থাকতে হবে। আর এটা কেন কম থাকবে তাহলে বলো তো? তাহলে নিশ্চয়ই তখন বুঝতে হবে যে ওই এলাকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি কম আছে না বেশি আছে বলো? কম আছে। কম আছে বলেই এই জায়গা থেকে প্রচুর বাষ্পায়ন হচ্ছে, বাষ্পায়নের হারটা বেশি হচ্ছে, ফলে পারদের সংকোচনটা অনেক কম হচ্ছে। তো পারদের সংকোচন যদি অনেক কম হয় তাহলে বাম পাশের থার্মোমিটার আর ডান পাশের থার্মোমিটার পার্টের ব্যবধানটা কি হবে? বেশি হবে। তাহলে দুটো থার্মোমিটারের পার্টের ব্যবধান বেশি হলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে ওই এলাকার বায়ু কি শুষ্ক না আর্দ্র? শুষ্ক থেকে শুষ্ক।
শুষ্ক থাকবে। বুঝতে পেরেছে কিনা দেখো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এগুলো এমসিকিউ পরীক্ষা থাকে। আর বলো তো পাঠের ব্যবধান যদি কম থাকে, মানে খুব কাছাকাছি যদি থাকে, তাহলে কি বুঝতে হবে বলো? তাহলে এক্ষেত্রে ডান পাশে পারদের প্রসারণটা বেশি হয়েছে, তার মানে বাষ্পায়ন কম হচ্ছে। প্রসারণ বেশি হওয়া মানে কি? বাষ্পায়ন কম হওয়া। তার মানে এলাকার বায়ুতে অলরেডি জলীয় বাষ্পের পরিমাণ কি আছে? বেশি আছে। তো জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে বলেই তো বাষ্পায়ন কম হচ্ছে। তাহলে বাষ্পায়ন কম হওয়ার অর্থ কি? তার মানে ওই এলাকার বায়ুটা শুষ্ক না আর্দ্র? উত্তর হচ্ছে আর্দ্র। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে থার্মোমিটার দুটি পাঠের যে ব্যবধান, মোটামুটি ব্যবধান থাকে। এখন এই ব্যবধানটা যদি তোমার আস্তে আস্তে কমে যায়, আর হাতটা খেয়াল করো, ব্যবধানটা আস্তে আস্তে কমে যাচ্ছে মানে সমানের দিকে ধাবিত হচ্ছে, তখন বুঝতে হয় যে তোমার এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর্দ্রতা মাপক যন্ত্রের যে দুটি থার্মোমিটারের পাঠের ব্যবধান যদি আস্তে আস্তে কমে যায় তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি খুব পাঠের ব্যবধান যদি খুব দ্রুত বৃদ্ধি পায়, দ্রুত বৃদ্ধি পেল, তাহলে সেক্ষেত্রে ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই পয়েন্টগুলো তোমরা একটু মুখস্থ রাখবে, এই যে এখানে লেখা আছে এইগুলো একটু তোমরা দেখবে। হ্যাঁ, পাঠের ব্যবধান যদি কম হয় তাহলে কি হয়? পাঠের ব্যবধান কম হলে আবহাওয়া আর্দ্র। পাঠের ব্যবধান যদি বেশি হয়, কম হলে আর্দ্র হয়। আর পাঠের ব্যবধান বেশি হলে সেটা কি হয়? শুষ্ক হয়। ব্যাখ্যা করে বোঝানো হলো। আর যদি ধীরে ধীরে কমতে থাকে পাঠের ব্যবধানটা, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি হঠাৎ হ্রাস পায়, এগুলো প্রাকৃতিক কারণে পরিবেশে আমাদের বায়ুমণ্ডলে এই ঘটনাগুলো ঘটে, সেই ক্ষেত্রে ঝড় মানে ঝড় বজ্র বৃষ্টি হতে পারে বা ঝড় হতে পারে, এই বিষয়গুলো হতে পারে। এই চারটা পয়েন্ট তোমরা একটু মুখস্থ রাখবে। থার্মোমিটার দুটি পাঠের ব্যবধান থেকে আমরা এই তথ্যগুলো দিতে পারি, এইগুলো থেকে এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হয়। তো এই হচ্ছে মোটামুটি হাইগ্রোমিটার যন্ত্র। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কিভাবে আমরা আর্দ্রতা মেজার করতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে জেনে গেলাম। এবার আমরা একটু অঙ্কের দিকে আমরা যাব। অঙ্কের দিকে দেখো, আমরা এখানে শুরুতে যে অঙ্কটা নিয়ে আসছি, দেখো খুবই সহজ একটা অঙ্ক, এটা বই থেকে নেওয়া হয়েছে। এটা তোমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে এসছে। কক্ষ তাপমাত্রায় কোন স্থানে এত আয়তনে একটি সিলিন্ডারে এত গ্রাম মিথেন গ্যাস রাখা আছে, মিথেন গ্যাস কত চাপে সেটা বলা আছে। এখন শিক্ষক তার ছাত্রদের ওই স্থানে ছাত্রদের বললেন ওই স্থানে শিশিরাঙ্কের তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস। বলতো শিশিরাঙ্কের তাপমাত্রাটা বলাই আছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই স্থানটির আপেক্ষিক আর্দ্রতা 60% উপরে থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এটা শিক্ষক বললেন যে সেখানে শিশিরাঙ্কের তাপমাত্রাটা বলে দিলেন 11.5 ডিগ্রি সেলসিয়াস। আর বৃষ্টি হবে কখন? যখন আপেক্ষিক আর্দ্রতা আর এর মানটা কত পার্সেন্ট থাকবে? 60। আর এর মানটা যখন গ্রেটার দেন 60%-এর উপরে থাকবে, তখন সেখানে কি হবে? তোমার বৃষ্টি হবে, বৃষ্টি হবে। এখন বিভিন্ন তাপমাত্রায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 19 ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে জলীয় বাষ্পের চাপ কত, সেটা যে ছকে ছিল, এই মানটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, তোমাদের মুখস্থ করতে হবে না। আর মিথেনের আণবিক ভর কত সেটা এখানে বলা আছে। তো চেয়েছে যে ওই স্থানের কক্ষ তাপমাত্রা কত। কক্ষ তাপমাত্রা মানে ওই পরিবেশের তাপমাত্রা কত ছিল, রুমের তাপমাত্রাটা কত ছিল। তো সেটা মেজার করার জন্য কি করবে বলো তো? ওই স্থানে কি ছিল? গ্যাস ছিল, যেটার আয়তন বলা আছে, কি পরিমাণ ভর ছিল সেটা বলা আছে, চাপ বলা আছে। তাহলে ওই স্থানে কিন্তু আমরা তাপমাত্রাটা মেজার করতে পারি কোন সমীকরণ ব্যবহার করে? উত্তর হচ্ছে গ্যাসের যে সমীকরণ আছে পিভি দ্যাট ইজ ইকুয়াল টু এনআরটি, এটা ব্যবহার করে। এন মানে হচ্ছে ওই গ্যাসের ভর ডিভাইডেড আণবিক ভর ইনটু আরটি। তো বলো তো পি এর মান কি আমাদের এখানে জানা আছে? এই যে এত প্যাসকেল, এটা পি এর মানটা জানা। ভি এর মানটা কিন্তু জানা আছে 0.6 মিটার কিউব। এম মানে হচ্ছে ওই গ্যাসের ভর 800 গ্রাম। আর মিথেনের আণবিক ভর বলা আছে ক্যাপিটাল এম এর মান কত বলা আছে? 16। তাহলে এখানে উপরে 800 লিখবে আর নিচে 16 লিখবে। কেজিতে নেওয়ার দরকার নেই, গ্রামে গ্রামে রাখলে কাটাকাটি হয়ে যাবে। আর আর এর মানটা জানা আছে, তাহলে ক্যালকুলেশন করলে কার মানটা পেয়ে যাবো বলো? টি এর মানটা পেয়ে যাবো, সেটাই হচ্ছে কক্ষ তাপমাত্রা বা বায়ু তাপমাত্রা। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এটা গ প্রশ্ন, 3 মার্কের জন্য যে প্রশ্নটা, সেই প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এবারে ঘতে চাওয়া হচ্ছে 4 মার্কের প্রশ্ন, যে উদ্দীপকের স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা বিশ্লেষণ করতে বলা হয়েছে তোমাকে। তাহলে বিশ্লেষণ করবা কি? উত্তর হচ্ছে তোমাকে এই আপেক্ষিক আর্দ্রতাটা মেজার করতে হবে, আর এর মানটা মেজার করতে হবে। এই আর এর মানটা মেজার করে কার সাথে কম্পেয়ার করতে হবে? উত্তর হচ্ছে ওই যে আপেক্ষিক আর্দ্রতা যেখানে 60% দেওয়া আছে, তার বেশি হলে যে বৃষ্টি হবে তার সাথে তোমার এটা কম্পেয়ার করতে হবে। তো তাহলে আমাদের আলটিমেট এখানে এই অঙ্ক থেকে কি মেজার করতে হবে? উত্তর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা মেজার করতে হবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এখন আপেক্ষিক আর্দ্রতা মেজার করার জন্য বলো তো ওই রুমের তাপমাত্রা কত, বায়ুর তাপমাত্রা কত, বা পরিবেশের তাপমাত্রা কত যেন আমরা মেজার করলাম? এই যে টি যে তাপমাত্রা, এটা কিন্তু কেলভিনে আসবে। হ্যাঁ, এটা কেলভিনে, অবশ্যই তুমি এটাকে সেলসিয়াসে কনভার্ট করবে।
তো সেলসিয়াসে কনভার্ট করলে আমরা কার মান পেয়ে যাব বলো, ওটাই কার তাপমাত্রা বলো? স্যার পরিবেশের তাপমাত্রা স্যার। পরিবেশের তাপমাত্রা। সেটাকে আমরা ওই যে হাইগ্রোমিটার যন্ত্রকে কি নামকরণ করেছি, থেটা, থেটা 1 নামকরণ করেছি। তাহলে এই মানটাকে আমরা এই জায়গায় কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে হবে কিন্তু, মনে রাখবে। আর শিশিরাঙ্কের তাপমাত্রা অলরেডি আমাদের এখানে কিন্তু বলা আছে। শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে কত যেন 11.5 ডিগ্রি সেলসিয়াস। 11.5 ডিগ্রি সেলসিয়াস। একটা অঙ্ক ভালো করে বুঝো, বাকিটা এমনি পারবে। শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের দুটো তাপমাত্রা জানা হয়ে গেল না? একটা হচ্ছে বায়ু তাপমাত্রা আর একটা কার তাপমাত্রা, শিশিরাঙ্কের তাপমাত্রা। এবারে আপেক্ষিক আর্দ্রতা মেজার করার জন্য কি বের করতে হবে বলো? এই তাপমাত্রায় কি নিয়ে আসতে হবে? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো এখন সমস্যা হলো, এই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ মেজার করার সময় একটা টেকনিক তোমাদের মনে রাখতে হবে, যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মানটা একেবারে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যে লিনিয়ারলি বৃদ্ধি পায় ব্যাপারটা তা না। এই জন্য তোমার এই শিশিরাঙ্কের যে তাপমাত্রা যেমন বলা আছে, কত ডিগ্রি বলা আছে বলতো? 11.5 ডিগ্রি সেলসিয়াস। ফলে এই শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মানটা মেজার করার জন্য এই থেটার যে মানটা আছে সেই যেমন কত আছে 11.5, তার মানে এই তাপমাত্রার মানে আশেপাশের তাপমাত্রা, মানে এই তাপমাত্রার পাশাপাশি দুটি তাপমাত্রা নিয়ে এই শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মানটা মেজার করতে হবে। তো এখানে কত বলা আছে? 11.5, কিন্তু এখানে বইতে দেখো এখানে ডাটা কার কার দেওয়া আছে বলতো? এটা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস আর আরেকটা কত ডিগ্রি সেলসিয়াস? 12 ডিগ্রি সেলসিয়াস। তো বলতো 12 এবং 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে 9.84, আর 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান হচ্ছে 10.52। এগুলো ওই যে সব থেকে আনা হয়েছে। তো বলতো তাপমাত্রায় ব্যবধান করলে কত হবে বলতো? 12 থেকে 11 মাইনাস করলে কত হবে বলো? 1 ডিগ্রি সেলসিয়াস স্যার। তাহলে আমরা দেখো এই শিশিরাঙ্কের তাপমাত্রায় যখন সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মানটা মেজার করবো, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? ছোট হাতের এফ। তাহলে আমাদের 11 জন্য কিন্তু অলরেডি আমাদের জানা আছে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান কত এখানে বলো? উত্তর হচ্ছে 9.84। তাহলে আমরা 11 জন্য যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান সেটা অলরেডি আমাদের জানা আছে 9.84, এটা আমরা লিখলাম। এবারে প্লাস এই যে পয়েন্ট যে ফ্র্যাকশনটা আছে, ওই পয়েন্ট ফ্র্যাকশনের তাপমাত্রার জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান বের করার জন্যই ওই 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপের মানটা বলা আছে। কেননা শিশিরাঙ্কের তাপমাত্রাটা দেখো এই 11 এবং 12 মাঝে আছে কিন্তু 11.5। তাহলে 11 আর 12 কি মাঝামাঝি আছে। এই জন্য তোমার এই পাশাপাশি দুটি তাপমাত্রার ব্যবধান থেকে তোমাদের করতে হবে। তোমরা বলতে পারো যে স্যার এখানে যদি আমরা করি যে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 9.84, একে কত আর 11.5-তে কত, এইভাবে করলে এই অঙ্কের মধ্যে একটু ত্রুটি থাকবে, কেননা এগুলো আসলে এইভাবে সমানুপাতিক হারে বৃদ্ধি পায় না। এই জন্য ব্যবধান দিয়ে করতে হয়, তাপমাত্রার ব্যবধান দিয়ে করলে মোটামুটি অ্যাকুরেসিটা একটু ভালো আসে, ঠিক আছে? এই জন্য ব্যবধান দিয়ে করার জন্যই এই যে পাশাপাশি দুটি তাপমাত্রা বলা আছে। তাহলে আমার এখানে 11.5 জন্য, তাহলে 11 জন্য আমার অলরেডি জানা আছে। আর 0.5 এর জন্য কি করবো? তাহলে আমরা এই 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সেখান থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান, সেটা কি করব? মাইনাস করব। তো বলো তো কোত্থেকে কোনটা মাইনাস করবো বলো? 10.52 থেকে 10.52 থেকে 9.84 বিয়োগ। আমি শর্টকাট করতেছি, হ্যাঁ তোমরা শর্টকাট করবে, ডিটেলস করতে গেলে অনেক বড় হয়ে যাবে। 10.52 থেকে 9.84টা মাইনাস করলাম। তো বলো তো এটা কত তাপমাত্রা ব্যবধানের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের ব্যবধান? 1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি। তাহলে এখানে 1 দিয়ে ভাগ করে দাও। এবারে আমাদের প্রয়োজন কত ডিগ্রির জন্য বলো? উত্তর হচ্ছে 0.5। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত মিলিমিটারে যা বলা আছে মিলিমিটার পারদ, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো এই ক্যালকুলেশনটা করো তো কত আসে? স্যার 5.6 না, টোটালটা তার সাথে 9.8 যোগ করতে হবে। এটা তো 0.5 এর জন্য, এইটা 0.5 এর জন্য কিন্তু টোটালটা, আর এটা হচ্ছে স্যার তোমার 15.44। যদি ভুল না হয় কত বললা? 15.44 15.44। আচ্ছা 15.44, ভুল হয় নাই তো? আচ্ছা যাই, এত মিলিমিটার এইচজি। এবারে চলে আসো বায়ু তাপমাত্রা কত, সেটা তো আমরা ক্যালকুলেশন করি নাই, কিন্তু এখান থেকে একটা আইডিয়া করো তো এখানে যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান বলা আছে সেটা কোন কোন তাপমাত্রায় বলা আছে বলো তো? 11-12 কাজ শেষ হয়ে গেছে, বাকি আরো দুইটা আছে, সেই দুইটা কি ইন্ডিকেট করতেছে তাহলে বলো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার আবার একটু কোশ্চেনটা করলে ভালো হতো স্যার, বুঝিনি স্যার।
এতক্ষণ আমরা কি বের করলাম বলো? স্যার এতক্ষণ হলো স্যার ওই যে 11.5 এর জন্য যে আমাদের সম্পৃক্ত মানে শর্টকাট বলো, চাপটা শিশির আগে ওইটা বের তাপমাত্রা সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপটা চাপের মান বের করলাম, চাপটা এইটুকু বলবা, শর্টকাট বলবা। আচ্ছা, এখন আমাদের আর একটা মেজার করতে হবে না, সেটা কি? বায়ু তাপমাত্রা সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ। জি স্যার। তো বায়ু তাপমাত্রাটা কত সেটা তো এই অঙ্কে আমরা ক্যালকুলেশন করি নাই, তাই না? তো সেই তাপমাত্রাটা তো জি এখানে স্যার। লাগবে, কিন্তু অঙ্কের ডাটা থেকে আমরা কি বুঝতে পারতেছি, এই যে এখানে যে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপের মান বলা আছে, সেখান থেকে আমরা কি আইডিয়া করতে পারি বলো? আমার এখানে স্যার বায়ু 19 থেকে তাপমাত্রা, 20 এর মধ্যে হতে পারে স্যার বায়ু তাপমাত্রা কত তাপমাত্রা। আসবে বলো তো? স্যার 19 থেকে 20 এর মধ্যে হতে পারে। এই 19 থেকে 20-এর মাঝে আসবে বলে এই দুটো তাপমাত্রা দেওয়া আছে, জি স্যার। ঠিক আছে? তাহলে সেটা কত সেটা ক্যালকুলেশন তোমরা করবে। আমি একটু একটা উদাহরণ দিয়ে একটু করে দেখাই। হ্যাঁ, ধরো বায়ু তাপমাত্রা এসছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ধরো তোমার θ1 = এসছে ধরো 19.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন এই তাপমাত্রার জলীয়বাষ্পের চাপের মান মেজার করার জন্য কি করবে? এটাকে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে 19-এর জন্য কত সেটা আমাদের অলরেডি জানা আছে এখানে। তো 19-এর জন্য কত এখানে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ? 19-এর জন্য এই যে তৃতীয় নাম্বার যেটা 16.46, ঠিক আছে? তাহলে আমরা এখানে 16 একটা অঙ্ক ভালো করে বোঝো, বাকি সবগুলো পারবে। 16.46 মিলিমিটার এইচজি প্লাস, এবারে এই যে 0.4 যেটা তার জন্য বের করতে হবে। তো 0.4 এর জন্য বের করার জন্য কি করবে? যে 19 আর 20 পাশাপাশি দুটি থার্মোমিটারের পাশাপাশি যে তাপমাত্রা আছে তাদের ব্যবধান থেকে বের করতে হবে। তো 20 থেকে 19 মাইনাস করলে কত হবে? 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 17.54 থেকে ওটা মাইনাস করে দাও। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হচ্ছে যে 17.54 বিয়োগ 16.46, এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবধানের জন্য? এটা 1 ডিগ্রি সেলসিয়াস। গুণন এটা কত লিখবে? গুণন 0.4 এর জন্য আমার প্রয়োজন। এইটা ক্যালকুলেশন করলে যা হয় তত এখানে মিলিমিটার এইচজি পেয়ে যাবে। তোমরা কিন্তু বায়ু তাপমাত্রা এটা পাবে না, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে কত আসে। আমি কি বোঝাতে পেরেছি কি বলতে চাচ্ছি আমি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ছোট হাতের এফ এর মান জেনে গেলাম, ক্যাপিটাল এফ এর মানটা জেনে গেলাম। ধর ক্যাপিটাল এফ এর মানটা এই অনুসারে কত আসে এটা আমাকে বলো, এই অনুসারে কত আসে? স্যার 16.89। তার আগের ক্যালকুলেশনটা ভুল আছে কিন্তু, এটা খেয়াল করো। 15.44 আসার কথা না। আরে 10.52 থেকে 9.84 মাইনাস করো না, করে 0.5 দিয়ে গুণ করলে স্যার কি? 10.18। হ্যাঁ, 10.18। তাহলে কে যেন বললা 15.44, এই যে ভুল যদি হয় তাহলে কি হবে? তাহলে উপরেটা কত? 10 পয়েন্ট স্যার আগে থেকে ক্যালকুলেটরে ম্যাথ করা ছিল। কত? 10 পয়েন্ট কত? 10.18। 10.18। আর নিচেরটা কত এসছে? স্যার 16.89। আচ্ছা, 16.89। তাহলে আমরা শিশির আগে তাপমাত্রা সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপের মান পেয়ে গেলাম, বায়ু তাপমাত্রা সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ পেয়ে গেলাম। এবার আমরা কি ইউজ করব? ওই যে সমীকরণটা, আর দ্যাট ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড ক্যাপিটাল এফ ইন্টু 100%। তো ছোট হাতের এফ এর মানটা আমরা কত পেয়েছি? 10.18, তাই না? আর এখানে এটার মান কত পেলাম? 16.89 ইন্টু কত? 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট আসছে একটু বলো। স্যার 60%। 60% একটু বেশি স্যার। 60.27। 60.27। 27। তাহলে এই যে মানটা, এই মানটা বলো তো, এই মানটা কি 60-এর চেয়ে বড় না? 60%-এর জি চেয়ে স্যার। কি বড়? তাহলে উদ্দীপকে চলে যাও, যে ওখানে চেয়েছে তোমার যে উল্লেখিত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তাহলে বৃষ্টি হতে হলে আপেক্ষিক আর্দ্রতা কত থাকতে হবে বলো? এই যে দেখো এখানে আমি ইন্ডিকেট করতেছি, এই যে দেখো এখানে কত বলা আছে? 60%। 60% না, ভালো করে পড়তে হবে। 60%-এর উপরে, উপর থাকলেই। জি তাহলে স্যার আমাদের উপরে। এখানে ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি? ক্যালকুলেশন করে আমি কিন্তু একটা বায়ু তাপমাত্রা ধরে এই ক্যালকুলেশনটা করলাম, তোমরা করে দেখবে। কিন্তু ধরে যে ক্যালকুলেশনটা করা হলো সেটা কি 60-এর চেয়ে বড় বেশি হয়েছে না? ইয়েস স্যার, তাহলে কি হবে? ওই স্থানে কি হবে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হওয়ার সম্ভাবনা আছে। সো দ্যাট ইজ দ্য ম্যাথ। দেখো এটা বুঝতে পেরেছে কিনা। আর আরেকটা জিনিস এটা মনে রাখবে যে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়া ভালো না, কম হওয়া ভালো না। আপেক্ষিক আর্দ্রতা যদি তোমার ধরো অনেক বেশি হয়,
ধরো তোমার আপেক্ষিক আর্দ্রতা ধরো তোমার 80%, কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা 80%, এটার অর্থ কি বলো তো? ওই এলাকার মানে বায়ুকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প থাকার কথা তার 100 ভাগের 80 ভাগ জলীয় বাষ্প অলরেডি আছে, তাহলে 20 ভাগ জলীয় বাষ্প হলেই কিন্তু সেটা সম্পৃক্ত হয়ে যাবে। তার মানে কি ওই স্থানটা কি বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারবে না, নিতে পারবে, নাকি কম জলীয় বাষ্প নিতে পারবে? স্যার কম নিতে কম পারবে জলীয় কম নিতে বাষ্প। পারবে। ফলে তোমার দেহ যদি ঘেমে যায়, তোমার দেহটা যদি ঘেমে যায়, তাহলে ওখানে কি বাষ্পায়ন দ্রুত হবে না আস্তে আস্তে হবে বলো? আস্তে আস্তে হবে। আস্তে আস্তে হবে। ফলে তোমাকে কি বিরক্তি লাগবে না, অস্বস্তি লাগবে? তোমার দেহটা ঘর্মাক্ত জি স্যার। থাকবে, তোমাকে বিরক্তি লাগবে। আবার যদি আপেক্ষিক আর্দ্রতা, তার মানে ওই এলাকার বায়ুটা তখন কি আসলে আছে আসলে শুকনো আছে, মানে সরি আর্দ্র আছে। আর কোন স্থানের বায়ুতে তোমার আপেক্ষিক আর্দ্রতা যদি তোমার 20% হয়, তাহলে এটা দ্বারা কি বুঝতেছো বলো তো? যে 20 ভাগ জলীয় বাষ্প ওখানে আছে, বায়ুটা শুষ্ক। তাহলে আরো 80 ভাগ জলীয় বাষ্প সে নিতে পারবে। তার মানে কি প্রচুর জলীয় বাষ্প সে নিতে পারবে। তার মানে এই অবস্থায় তোমার দেহটা যদি শুকিয়ে যায়, সরি মানে ঘর্মাক্ত হয়, ঘেমে যায়, তাহলে এখানে বাষ্পায়নটা কি হবে বলো তো? দ্রুত হবে অনেক। অনেক দ্রুত হবে। তো বাষ্পায়ন যদি বেশি হয়, তাহলে বাষ্পায়নের জন্য তোমার দেহ থেকে আবার কিছু তাপ গৃহীত হয়, ফলে তোমার দেহের তাপমাত্রা কমে যায়, ফলে তুমি কিন্তু আরাম বোধ করো। ফলে এক্ষেত্রে বাষ্পায়নটা খুব দ্রুত হবে। কিন্তু সমস্যা হচ্ছে বাষ্পায়নটা এত বেশি হবে, আমাদের যে ঠোঁট আছে, আমাদের যে এই যে শীতকালে যে আমাদের দেহ ঠোঁট এগুলো ফেটে যায়, শরীর ফেটে যায়, এটার মূল কারণটা হচ্ছে এই যে আমাদের ঠোঁটে যে তোমার ভিজা থাকে, এটা শীতকালে কি থাকে, আবহাওয়াটা শুষ্ক থাকে। তাহলে আবহাওয়া শুষ্ক মানে কি, ওই এলাকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম আছে, অসম্পৃক্ত অবস্থায় আছে। সেটা সম্পৃক্ত অবস্থায় আসার জন্য প্রচুর জলীয় বাষ্প সে শোষণ করে নেয়। ফলে আমাদের এই ঠোঁটের ভিজা অংশ থেকে তোমার এই যে যে পানিটা আছে, পানিটা বাষ্পীভূত হয়ে যায়। তো বাষ্পীভূত হয়ে গেলে এই অংশটা কি হবে বলো তো? শুকিয়ে যাবে না? শুকানোর কারণে কি তৈরি হবে? এখানে একটা এক ধরনের সংকোচন প্রসারণ তৈরি হয়, তথা টান তৈরি হয়। এই টানের কারণে তোমার ঠোঁটটা কি হয়ে যায়? ফেটে যায়। বুঝতে পেরেছো শীতকালে ঠোঁট কেন ফাটে বা দেহ কেন ফেটে যায়? তো সেই ফেটে যাওয়ার হাত থেকে আবার আমরা রক্ষা পাওয়ার জন্য কি ব্যবহার করি? ওই যে মেরিল, ভ্যাসলিন এইগুলো ব্যবহার করা হয়। আবার আমাদের দেহে আমরা ওই যে কি ব্যবহার করি? এইগুলোতে ব্যবহার করি, তাই না? মেরিল, পেট্রোলিয়াম জেলি যেগুলো আছে, গ্লিসারিন, এইগুলো ব্যবহার করা হয়। এইগুলো তোমার বাষ্পীভবনের যে তাপমাত্রা, এইগুলো অনেক তাপমাত্রা বেশি, প্রায় 250°C-এরও বেশি তাপমাত্রা এইগুলোর বাষ্পায়নের তাপমাত্রা। কিন্তু পানি তো যে কোনো তাপমাত্রা বাষ্পীভূত হচ্ছে, তাই না? এই জন্য এইগুলো ব্যবহার করলে, এই যে মেরিল ভ্যাসলিন ব্যবহার করলে, এইগুলো তোমার ওই ঠোঁটের এই অংশটা তোমার কি থাকে? ভিজা থাকে। তো ভিজা থাকার কারণে বাষ্পায়নটা হয় না, ভিজা থাকে। ফলে তোমার ঠোঁটটা ফেটে যাওয়ার হাত থেকে কি পাই? রক্ষা পাই। দেখো এই অঙ্কটা বুঝতে পেরেছি কিনা তোমরা? তাহলে তোমার আপেক্ষিক আর্দ্রতা কমও ভালো না, বেশিও ভালো না, মোটামুটি 40 থেকে 60 এর মাঝে থাকলে এগুলো মোটামুটি আমাদের জন্য আরামদায়ক। তো এই অঙ্কটার ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? তোমরা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। সময় শেষ হয়ে গেছে, আগামী ক্লাসে আমরা আরো 2-1টা অঙ্ক করাবো। তো আজকে এটুকুই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা করানোর চেষ্টা করব। তোমরা একটু দেখবে, হ্যাঁ, দেখে ক্লাসে জয়েন করো, তাহলে তোমাদের জন্য একটু